নমস্কার, আমি অভিষেক ভৌমিক। শান্তি ফাউন্ডেশন নামক যে নেশা মুক্তি কেন্দ্রটি বর্তমানে রয়েছে বোলপুর শান্তিনিকেতনে, সেটি পরিচালনা করে থাকি। আজকে একটা বড় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বড় বিষয়টি হলো বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা অ্যাডিকশন বা নেশা। বর্তমান সমাজে সাধারণ মানুষজন নেশা আর নেশারি এই দুটো বিষয়কে ঠিক আলাদা করতে পারেন। তার কারণ হচ্ছে মানুষ ঘৃণা করে নেশারিকে আর লড়াই করে যায় নেশার বিরুদ্ধে। কিন্তু নেশার বিরুদ্ধে লড়াই করলে আমরা কখনোই নেশামুক্ত সমাজ করতে পারবো না। নেশার বিরুদ্ধে লড়াই করার সাথে সাথে আমাদেরকে নেশারীদের বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া প্রয়োজন আছে। আমরা প্রত্যেকে যদি মিলিতভাবে চেষ্টা করি, যারা বর্তমান সমাজে নেশা করে যাচ্ছে, যারা নেশায় আসক্ত হয়ে গেছে, তাদেরকে একটা সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। বর্তমানে যেভাবে নেশার প্রভাব বেড়ে চলেছে, যুব সমাজ 100-র মধ্যে 80 জন নেশায় আসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন রকম নেশা, কেউ মদে আসক্ত হয়ে পড়েছে, কেউ গাঁজাতে, কেউ মোবাইল গেম, কেউ গ্ল্যামিং, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। তো আমরা চেষ্টা করব নেশাকে ঘৃণা করব, নেশারিকে নয়। কারণ নেশারিরা খারাপ নয়, নেশারিরা পাগল নয়, নেশারিরা অসুস্থ। সঠিক জায়গায় সঠিক চিকিৎসা পেলে তারা জীবনের মূল স্রোতে ফিরে আসবে এবং সুন্দর জীবনযাপন করবে। তো এরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিছু মানুষকে একত্রিত করে। যে একত্রিত মিটিংয়ে আমাদের মূল বিষয়বস্তু থাকবে নেশারিদেরকে কি চোখে দেখব, কিভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে তুলব। তো আজকে সেই মিটিং পর্বে আপনাদের প্রত্যেককে নিয়ে যাব। চলুন যাওয়া যাক মিটিং পর্ব, এবং মিটিং পর্বে আলোচ্য বিষয় নেশারিদেরকে আমরা কিভাবে সাহায্য করব। শান্তি নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার শ্রী অভিষেক ভৌমিক ট্রিটমেন্ট পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরবেন এখন। প্রবলেম রিয়েলাইজেশন বা সমস্যার উপলব্ধি। এবার বলি আপনাদেরকে যদি বলি আপনার ছেলের সমস্যা কি আছে, আপনি কি বলবেন? তাহলে আপনাদের যদি বলি আপনার পেশেন্টের কি সমস্যা, আপনি কি বলবেন? নেশা বলবেন। এর বাইরে কিছু বলতে পারবেন? পারবেন। কাকু আপনি বলতে পারবেন আপনার ছেলের কি সমস্যা? আপনার কাছে একটাই উত্তর আছে, আমি বলি দেখুন মিলে যাবে। আমার ছেলে এমনি খুব ভালো, শুধু নেশাদায় করে এটাই যা। এটা অধিকাংশ গার্জেনের মতামত। আমার ছেলে খুব ভালো ছেলে গো, বিশ্বাস করো, শুধু নেশাটা করে এটাই যা। আপনি ভাবছেন শুধু নেশাটা করে এটাই যা, আমি কিন্তু দেখছি অন্য কিছু। আমি কি দেখছি আপনাকে তুলে ধরছি, যে আমার চিন্তা ভাবনা মানে মেনে আপনি মেনে নেবেন, যে না মানে আপনি সাইড করে দেবেন। দেখুন, শুধুমাত্র নেশাটা কিন্তু সমস্যা নয়, শুধুমাত্র নেশাটা সমস্যা নয়। একটা পচা খাবার আমি খাচ্ছি, ভালো করে বুঝে নেন, আমি একটা পচা খাবার খাচ্ছি। পচা খাওয়ার পর আমার পাতলা পায়খানা হবে, আমার বমি হতে পারে, আমার ডায়রিয়া হতে পারে, আমি শুয়ে পড়তে পারি, আমার জ্বর আসতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা কি বলবো যে পচা খাবারটা সমস্যা, নাকি এইগুলো সমস্যা? যেগুলো আমি বললাম, যে পাতলা পায়খানা সমস্যা তো, বমি হওয়াটা সমস্যা তো, পরে দুদিন যাই খাচ্ছি আর হজম করতে পারছি না, এটা সমস্যা তো। আমার কি শুধু পচা খাবারটা সমস্যা ছিল, না আমার ডাইজেস্ট প্রবলেমটা সমস্যা ছিল? ডাইজেস্টও সমস্যা ছিল, আমার বমিটাও সমস্যা ছিল, আমার পাতলা পায়খানাটাও সমস্যা ছিল, আমার সবটাই সমস্যা তৈরি হয়ে গেছে। ঠিক সেরকমই কিন্তু এই নেশার সঙ্গে কিন্তু, এই নেশাটা যদি আপনি পচা খাবার বলেন, এর সঙ্গে কিন্তু আপনার ছেলের অনেক কোনো সমস্যা জড়িয়ে গেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি আছে, একটা মায়া আবেগ আছে, তাই আপনি দেখতে পাচ্ছেন কি জড়িয়ে গেছে। দেখুন, ভেবে দেখুন তো, নেশা করার আগে আপনার ছেলে এত মিথ্যা কথা বলতো, যে মিথ্যা কথা নেশা করার পর শুরু করেছে। ভেবে নেন, আপনি ভেবে নেন, আমি বলবেন, আপনি ভেবেন আপনার ছেলে নেশা করার আগে এত মিথ্যা কথা কি বলতো, যে মিথ্যা কথাটা নেশা করার পর শুরু করেছে। নেশা বাড়তে থেকে যে মিথ্যা বাড়তে থেকে, ছোট থেকে কি আপনার ছেলেকে আপনি অবিশ্বাস করতেন? নেশা করার আগেও বিশ্বাস করতেন। নেশা করার সাথে সাথে ওর ক্যারেক্টার একটা চেঞ্জ হয়েছে, অসৎ হয়ে গেছে, অসৎ হয়ে গেছে। তাহলে ওর কি শুধু নেশাটা সমস্যা, না অসৎটাও সমস্যা? আপনার ভেবে নেন, ওর কিন্তু অসৎটাও সমস্যা, অসৎ হয়ে গেছে, ও কিন্তু ক্যারেক্টারে অনেস্টি নেই। ওকে কিন্তু আপনি কেন, ওর বন্ধু বান্ধব বিশ্বাস করে না, পাড়ার লোকও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, সবাই কিন্তু জানে ও মিথ্যাবাদী, যাই বলে মিথ্যা কথা বলবে। তাহলে ওর চরিত্রের একটা সমস্যা দেখা দিয়েছে। আমি বেশি পয়েন্টে যাবো না, প্রচুর পরিবর্তন হয়, প্রচুর পরিবর্তন হয়। আমি 3-4টে যাবো, আপনারা বোঝার সুবিধা।
পর একটা যাচ্ছি দৃষ্টিভঙ্গি, অ্যাডিক্টের দৃষ্টিভঙ্গি দেবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ছেলের কথা বলি। আমার এখানে ছেলে ভর্তি ছিল অনেক বছর আগে। তো ছেলেটা যতদিন এখানে ভর্তি ছিল ততদিন ছেলেটা একটাই কথা বলতো, আমার নেশা করার কারণ আমার বউ, আমার নেশা করার কারণ হচ্ছে আমার বউ। কেন তোমার বউ নেশা করার কারণ? আমার বউ আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার বউ আমার কাছে আসতে চায় না। রাতে আমি যদি খাটে শোই, বউ নিচে শোই, তো আমি যদি নিচে শোই তো ও খাটে শোই। আমার বউ আমার সঙ্গে শোবে না, কথা বলবে না, খাবে না, কিছু করবে। তাহলে কি হয়েছে? নিশ্চয়ই আমার বউ অন্য কারোর সঙ্গে সম্পর্ক রেখে সেই ডিস্টার্ব আমি নেশা। বিষয়টা অনেকদিন ধরে চললো। কয়েকদিন চলার পর আমার কৌতূহল হলো, তাহলে বউটার সাথে কথা বলা প্রয়োজন না, সমস্যাটা ব্যাপারটা দেখতে হবে, যেটা আমার দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ির লোক। আমি বউটাকে ডাকলাম, নিতে বউটার সাথে কথা বলার পর আমি অবাক। বউটা রীতিমতো ওকে এখনো আগের থেকেও বেশি ভালোবাসতে কম না। বউটা যথেষ্ট সব দিক থেকে। এবার প্রশ্ন আমার এলো, তাহলে তুমি কেন ওর সাথে কথা বলো না ভালো করে, বা খেতে বসো না, বা খাবার বেড়ে যাও না, বা ওর সঙ্গে সহবাস করো না কেন? কিছু বন্ধ, যে মদটা খেয়ে আসে সেই মদের যে গন্ধটা ওঠে দাদা, তুমি ওই মদের গন্ধটা নাকে ঢুকলে আমি সারাদিন যা খেয়েছি বমি করে দিই, এবং পরের দিন তো আমি মোটামুটি এক বেলা কিছু খেতে পারি। আমার শুধু পেটে মনে হয় ওই গ্যাসটা ঢুকে গেছে, আবার বমি না। আচ্ছা, ভালো কথা বলতে কেন পারো না দাদা? ওর তো মুখের ভাষা খারাপ ছাড়া কথা নাই। ও আমাকে এমন ভাষায় কথা বলে যে ভাষাতে মনে হয় কাঁচা খুব বেশি খাটাবো না, তার কথার সঙ্গে বেশি বলে। দাদা যদি ভালো না বাসতাম তাহলে 7 বছর ধরে ওরা এগুলো সহ্য করে কি করে থাকতাম? এখন মেয়েরা যা অ্যাডভান্টেজ পায় সব দিক থেকে, আইনত দিক থেকে, সমাজের দিক থেকে, সব দিক থেকে। এখন একটা মেয়ে যদি চটিগুলো একটা ছেলেকে মারে, তা মেয়েটাকে গিয়ে কিন্তু কেউ রাস্তায় মারবে না, ওই ছেলেটাকে ঘুরিয়ে সবাই কথা ধরবে, এই কেন মেয়েটা মারছে, কিছু তো করেছি। কিন্তু ঠিক যদি এই কাজটা একটা ছেলে করে, একটা মেয়েকে জুতো করে মারে, সবাইকে ছেলেটাকে মারতে হবে। হ্যাঁ, মেয়ের গায়ে হাত, মেয়ের গায়ে হাত। মেয়েদের যথেষ্ট অ্যাডভান্টেজ হয়ে আছে। এত অ্যাডভান্টেজ পাওয়ার পরও কেন 7 বছর ধরে দাদা মাথাটা সব করতে হবে বলো? ভালো নাই বসে। কিন্তু ওর দেখুন, এবার আমি কেন বললাম উদাহরণটা, এই যে বললাম দৃষ্টিভঙ্গি, দেখার ধরন, দেখার ধরনটা কিন্তু ওর, যে আমার বউ আমাকে এড়িয়ে যাচ্ছে তার কারণ অন্য কারোর কাছে গেছে, তার আমাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু একবার যদি এটা দেখে যে আগে তো আমাকে এরকম, এখন এড়াচ্ছে কেন, নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু হ্যাবিট তৈরি হয়ে গেছে, আমার মধ্যে কিছু পরিবর্তন চলে এসছে যেগুলো সহ্য করতে পারছে, তাই আমার কাছে দূরে যাচ্ছে। দূরে যাচ্ছে মানে যে কারো কাছে পৌঁছেছে তা নয়। দূরে যাচ্ছে মানে এটা হতে পারে যে আমার কোনো কিছু অপছন্দ হচ্ছে, তাই সে দূরে চলে যাচ্ছে। যদি এইভাবে সে দেখতো তাহলে কিন্তু সেই নেশাইটা প্রথমে তার নেশাটা বন্ধ করার চেষ্টা করতো, ব্যবহারটা ঠিক করার চেষ্টা করতো, ভালো কথা বলার চেষ্টা করতো, ওকে সময় দেওয়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু আর যে জায়গায় যেত না। কিন্তু এই যে অ্যাডিক্ট, আপনাকে বললাম নেশা করার সঙ্গে সঙ্গে তার দেখার ধরন পাল্টে যায়। কি বলতে চাই বুঝতে পারছেন? নেশা করার সঙ্গে সঙ্গে তার দেখার ধরনটা পাল্টে যাচ্ছে। তাহলে নেশার প্রভাব, এই যে আমি প্রবলেম রিয়েলাইজেশন যেটা বললাম, অ্যাডিক্টদেরকে করায় যে শুধু নেশাটা সমস্যা নয়, এর সঙ্গে আর কি এসছে যাবো, কতটা তোমার হারিয়ে গেছে, তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, চাল চলন আচার ব্যবহার পাল্টে গেছে। আগে তুমি স্কুলে স্যারকে দেখলে সাইকেল থেকে নেমে যেতে, বলতে গুড মর্নিং স্যার। তুমি নেশা শুরু করার পর স্যারকে দেখে বিড়ি টানছো, দিবে স্যার আছে, স্কুল আছে, এখানে কি? যে ছেলেটা তুমি একটা সময় স্যারকে রেসপেক্ট করতে, আজকে তুমি আর রেসপেক্ট করতে পারছো না, চাল চলন ব্যবহার পাল্টে গেছে। এই যে এই প্রবলেমগুলো যখন একটা ছেলেকে আমি রিয়েলাইজ করাই, তারপরে কিন্তু একটা ছেলের মাথায় কৌতূহল জন্মায়। প্রথম কৌতূহল কি জন্মায়, যা আমি তো অনেক ভুল করে ফেলেছি, আমি তো বুঝতে পারিনি নেশা আমাকে যে কী করে ফেলেছে, আমার দ্বারা অনেক অন্যায় হয়ে গেছে, তাহলে আমি কি করবো এখন, আমি কি করবো এখন? এটা ছেলের প্রশ্ন জাগে, আমি কি করবো দাদা? তাহলে তখন শুরু হয় তার ট্রিটমেন্ট। ভালো করে বুঝে নেন, যে ট্রিটমেন্ট প্রসেস নিয়ে ক্লাস দিচ্ছি, ভালো করে বুঝে নেন। যখন ছেলেটা এই কথাটা বলে, দাদা আমি তাহলে এখন কি করবো, আমার করণীয় কি আছে, জানবেন ছেলেরা ট্রিটমেন্টে প্রথম থেকে এই জায়গাটায়, এই যে বললাম সমস্যার উপলব্ধি, এই জায়গাটা আসতে কমসে কম টাইম লাগে 30 ডেজ, 3 মাস। 3 মাস কম একটা ছেলের প্রবলেম রিয়েলাইজেশন জায়গা আসেই না, নিজের প্রবলেমটাকে নিজে রিয়েলাইজ করবে, আসেই না। দেখুন, আমি জোর করে যদি বলি ভাই তুমি ভুল করছো, তুমি ভুল করছো, এটা 5000 বার বলেও কোনো লাভ নেই, যতক্ষণ আসে ভেতর থেকে একবার বলবো আমি ভুল করেছি, বুঝতে পারছি, তাই তো? আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি, এটা একবার বললে যথেষ্ট। বাইরের লোক 5 লাখ বার বললেও কোনো কাজ করবে না। আমি চাই যে
এই 30 ডেজ টার্গেট রাখি, যে না হয় কারো ক্ষেত্রে 45 হয়, কারো ক্ষেত্রে 50 হয়। অনেকে ইন্টারভিউতে ভালো ব্যবহার করে, অনেকে করতে পারে না, তার প্রবলেম রিয়েলাইজ হয়নি, সে বাড়ি যাওয়ার সুযোগ করছে, এখনও নেশা টানছে, সেক্ষেত্রে সে বাড়ি যাওয়ার বিভিন্ন রকম অভিনয় পাচ্ছে। আর যে বুঝে যায় যে না আমার এখন প্রবলেমের মধ্যে ফেসে আছি, আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে, সে বাড়ির লোককে ভালো ইন্টারভিউ করে। যেমন উদাহরণ দিচ্ছি, ওই যে সালামের দাদা এসে আগে সপ্তাহে তুমি দেখা করতে এসেছিলে, আচ্ছা তোমার মধ্যে একটা ভয় কাজ করছো, তুমি বললে যে দেখা করার পর কী বলবে না বলবে, জোর করে পাঠিয়ে দিলি। আচ্ছা দেখা করার পর তোমার কেমন লাগলো? কেমন লাগলো? তোমার খারাপ ব্যবহার করলো, কী ব্যবহার করলো? কিন্তু হাসিটা দেখতে পেয়েছিল সবসময়, এবং কী মনে হচ্ছিল শিক্ষিত হাসি না ভেতরকার হাসি? শিক্ষিত হাসি শুধু দাঁত বেরোবে, আর ভেতর থেকে হাসলে না মুখ খুলবে, ভেতর থেকে হাসছিল। এটা কি বলছিল? না না আমি নিজে সত্যি আমি কিছুদিন করতে লেগেছিলাম, আরে জীবন তো বেঁচে গেল। এই যে কথাগুলো আপনি কি রিয়েলাইজ হয়েছে? অনেকে কি করবে? ঘর যাবো, আর কি বলবো, শিখে গেছি ঘর যাবো, রিয়েলাইজ এই জায়গাটা আসে না। যখনই সমস্যায় পড়ে গেছি এটাকে উপলব্ধি করে নেবে না, তার একটা দায়িত্ব জন্মে যাবে, সমাধান সম্ভব। যে অসম্মানটা করেছে সে অসম্মানটাকে সম্মানে পরিণত করার চেষ্টা করছে। ওই যে বললাম ওল্ড হ্যাবিট যেটা ছিল, ওল্ড হ্যাবিটটাকে নিউ হ্যাবিটে, পুরোনো অভ্যাস ছিল অসম্মান করে মজা নেওয়া, ছোট করে মজা নেওয়া। আর যে নিউ হ্যাবিট চাপাচ্ছি সম্মান করে অন্যকে বড় করা, অন্যকে বড় করা। আমাকে একটা ছেলে এখানে ভর্তি আছে, আপনাদের কেউ একজন পেশেন্ট, আমি নাম বলছি না, ইন্ডিকেট করতে চাইছি না, উপস্থিত আছেন তার গার্জেন আপনাদের মধ্যে। আমাকে ভেতরে একদিন একটা যুক্তি তর্কে এলো যে সম্মান করলে কি সম্মান পাওয়া যায়। বারবারই কথা শুনি, সম্মান করলে সম্মান পাওয়া যায়, সম্মান করলে সম্মান পাওয়া যায়। কী করে সম্মান করে সম্মান করে? আমি যদি স্যারকে প্রণাম করি, স্যার কি আমাকে প্রণাম করবে? তা তো করবে না। সম্মান করলে সম্মান পাওয়া যায়, সম্মান করলে সম্মান পাওয়া যায়, ব্যাপার ঠিক। আমি আমার স্যারকে রেসপেক্ট করছি, স্যার ভালো আছেন, প্রণাম করলাম, তো স্যার কি বলবে ও ছাত্র ভালো আছে প্রণাম করবে? তা কিন্তু না। সে সম্মান করলে সম্মান কেন পাওয়া যায়? ওর প্রশ্ন ছিল এটা, ছেলেটার প্রশ্ন ছিল। আমি ছেলেটাকে খারাপ বলবো না, ও মনে জেগেছে প্রশ্ন করেছে, ভালো ছিল। আমি ওকে উত্তরটা দিলাম, একটু শুনুন, যদি ভালো লাগে বলবেন। আমি প্রথমে ওকে বললাম সম্মান মানে কি বলছি? সম্মান মানে কি পায়ে হাত দিয়ে প্রণাম করা? সম্মান মানে কি সালাম করা? এরকম ব্যাপারটা না। তুমি তোমার বউকে সম্মান করতে পারবে, তুমি তোমার ছোটো বোনটাকেও সম্মান করতে পারবে। কীভাবে পারবে? প্রণাম করে, তা নয়। সম্মান মানে হচ্ছে সম পরিমাণ মান, যে মানুষটি যেটা মান তার সেই মানটা তাকে দাও, যে মানুষটি যেটা মান সেই মানটা তাকে দেওয়া। আমি আমার বাবার বয়সে একটা লোক ব্যাংকে চাকরি করে, তাকে বলছি স্যার বা কাকু। একটা ভ্যানওয়ালা আমার বাবার বয়সী, তাকে বলছে ও বিধু বাবা, তো মানে ভ্যানওয়ালা বলে বিধু বাবা। কিন্তু এই একই বয়সী বাবার বন্ধুর বয়সী লোকটা ব্যাংকে যখন বলছি স্যার একটু আসবেন, তাহলে আমি কেন দুজনকে বিভেদ করে দিলাম? আমি আমার চোখে কি মান দিলাম? এই ব্যাংকে চাকরি করে আর এই ভ্যানওয়ালা। আমি দৃষ্টি মেমরি এমনি রাখতাম, এই আমার পিতৃতুল্য, এই আমার পিতৃতুল্য। তাহলে কি হতো? আমি একেও বলতাম বিশু কাকা একটু এসো না, ওকে হয়তো একটু অফিসিয়াল স্টাফ বলে বলতাম স্যার একটু আসবেন। সম্মান দুজনকে। তাহলে যার যেমন মান তার মানটা তুলে ধরা হচ্ছে সম্মান দেওয়া। তাহলে তুমি বলছো যে স্যারকে প্রণাম করলে স্যার আমাকে প্রণাম করবে না, স্যার তোমাকে প্রণাম করবে না, কারণ তুমি স্যারের কাছে সেই মানটা পাওয়ার যোগ্য নয়। কিন্তু স্যার তোমাকে মাথায় হাতে আশীর্বাদ করবে, ভালো থাকো বাবা, জীবন উন্নতি করো। ওইটা তার সম্মান, ওইটাই তার সম্মান, কারণ তোমাকে সেই মানটা সে দিল। আর তুমি যদি প্রণাম না করে বিড়ি খেয়ে চলে যাও, তাই কিন্তু মুখটা ঘুরিয়ে নেবে, বলবে যুব সমাজ শেষ, অসম্মান করলে তোমাকে, তোমার মানটা তুমি পেলে না। তাহলে প্রণাম করলে প্রণাম করবে তা নয়। আমি যদি মানুষের মানটা মানুষকে দিই, তারা কিন্তু আমাকে মানটা দেবে। আর যে এখানে আমি অনেকে ছেলের বয়সী, অনেকে ছেলের থেকেও ছোটো, অনেকে ছেলের বয়স ছেলের থেকেও ছোটো, অনেকে আমার থেকে ছোটো, অনেকে আমার থেকে অনেক বড়। কিন্তু আমাকে প্রত্যেকে কিন্তু স্যার বলে বা আপনি বলে কথা বলে, এটা কি আমাকে সম্মান করে না আমাকে বাটার লাগিয়ে পালিশ দিচ্ছে? পালিশ তো নয়, বা তেল মারছে যে আমার ছেলেটা আছে তেল মেরি ছেলেটাকে ভালো খাওয়াবে, তা তো নয়। জাস্ট আমার যে ডেডিকেশনের জায়গাটা আছে ডেডিকেশনটাকে রেসপেক্ট করছে। যে তুমি একটা কর্মধার, এটা চালাচ্ছ একটা সংস্থা, এই সংস্থায় তোমাকে আমার যে পেশেন্টকে তোমার দায়িত্ব দিলাম, এবং তুমি একটা রেসপেক্ট পাচ্ছেন, তাই তোমাকে আমি আপনি বলে আদার্স করে কথা বলছি। এবার আমি যদি আপনাকে ঘুরিয়ে দুটো গাল দিয়ে যাও বাবু দেখে দেবো, যাও যাও যাও, এই ব্যবহার করতে লাগি, দুদিন পর কিন্তু আপনার আমার প্রতি আপনি যে চলে আসবে তুমি কে, যে বেশ বাবা দেখো তাহলে আমার ছেলেটাকে ভালো করে। আর দুটো খারাপ ব্যবহার আপনাকে করবো যখনই, তখনই আপনি বললেন বেশ ঠিক আছে এক কাজ করে আমার ছেলেকে ছুটি করে দিন। ভাই
আমার ছেলেকে ছুটি করে দেবেন। আর আপনি বুঝে গেছেন যে আমি কিন্তু সেই মানের মানুষ না, তা আপনি আমাকে মানটা দেবেন না, যেহেতু আমি আপনাকে মানটা দিচ্ছি। আপনি ঠিক বলছি কথাটা। অতএব তাকে যখন এভাবে বোঝাতে পারলাম, আপনি হয়তো বিশ্বাস করবেন না, ছেলেটা মনে হচ্ছে যেন বক্তৃতা শুনলো, হাততালি মারতে যাবে, বলছে দাদা অনেক পরিষ্কার হয়ে গেল আমাকে ব্যাপার। আমি ভাবতাম প্রণাম করা মানে সালাম জানানো, আর প্রণাম সম্মান দেওয়া মানে সালাম জানানো আর প্রণাম। এইভাবে যে সম্মান করা যায় সেটা আমি জানতাম। বউকে সম্মান করে আমি জানতাম, বোনকেও যে বাচ্চা মেয়েকেও সম্মান করে সেটা জানতাম। আমি প্রথম শিখলাম। এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা অনেক ওল্ড হ্যাবিট নিউ হ্যাবিটে কনভার্ট করি। 3 দিনের জন্য কি 4 দিনের জন্য ওটা নিয়ে যাওয়ার সেটা কি প্রোভাইড হয়? আমি বলি প্রোভাইড প্রোডাক্টটা কোনো ব্যাপার না, প্রোভাইডের এফেক্টটা কতটা পড়বে সেটা ব্যাপার। কারণ একটা ছেলে একটা প্রসিকিউটের মধ্যে রয়েছে, এবার যখনই ওই ট্র্যাক থেকে ওকে 3 দিনের জন্য সরিয়ে দেবে, তখন 4 দিনের দিনকে এসে ও আবার ওইখানে রিস্টার্ট করতে পারবে কিনা সেটা বিষয়। আপনি 3 দিনের জন্য ওকে সরিয়ে দেন, 3 দিনের জন্য আমি বিশেষ কারণে ওকে বাইরে নিয়ে গেলে, তো মারা গেছে বা কারোর কোনো অনুষ্ঠান আছে নিয়ে গেলে, এবং আপনি বলছেন তারপর আবার পুনরায় এসে ট্রিটমেন্টে জমা করতে এমনি রিস্টার্ট করবে, তাহলে তো পুনরায় শুরু করবে। ও কি ওই ট্র্যাকটার পাবে? ওই ট্র্যাকটা কিন্তু আর পাবে না। ওর কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে, ওর তখন মনে আবার প্রথম থেকে শুরু করতে হবে, কারণ মধ্যেখানে ট্র্যাক থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনার মাথায় রাখতে হবে যে আমি ট্র্যাক থেকে কোনো কারণে কাটার চেষ্টা করবো না। এবার দেখুন ভবিষ্যতের কথা তো বলতে পারে না, কার কখন বিপদ আপদ হতেই পারে। আমি যেগুলো বললাম এটা নর্মাল বিষয়গুলো বলছি, আমি তাহলে বলছি না যে আপনাদের চাই হয়ে যাক, কোনো কারণে কথা তা বলছি না। আমি অ্যাকচুয়াল বিষয়টা তুলে ধরছি, বিশেষ করে আমাদের বিপদ হতেই পারে। কিন্তু প্যারোল যেটা বললেন, প্যারোলটা কিন্তু रिश्ता होगा सही जानकारी है ना। तो वो जो भी कर रहा था ना, अभी उसका हालात जो है वो पूरा डिप्रेशन में है। ठीक है, डिप्रेशन कैसा है, उसका कॉन्फिडेंस लेवल 0 है, 0। अब देखिए उसका डिप्रेशन से अगर उसको निकालना पड़ेगा ना, तो उसका लाइफ में थोड़ा थोड़ा सक्सेस रियलाइज करना पड़ेगा। तो तुम्हारा लाइफ में सक्सेस है, ये रियलाइजेशन देना पड़ेगा, तुम कर सकते हो। तुम्हारा जैसा बहुत आदमी था जो कभी सोचते था कि हम नहीं कर पाएंगे लेकिन आज करा, ऐसे एग्जाम्पल देने के बाद उसको मोटिवेशन देना पड़ेगा। मोटिवेशन देने के बाद उसमें एक आत्मविश्वास आएगा। वो आत्मविश्वास बढ़ेगा कैसे? जब वो सक्सेस मिलेगा। जब सक्सेस मिलेगा तो उसमें कॉन्फिडेंस और ज़्यादा बढ़ेगा, हाई लेवल होगा। जब कॉन्फिडेंस हाई लेवल होगा ना तो डिप्रेशन कहाँ भागता है। और आपको बोल रहा है ना एक टेम्पोररी लॉस है, जो दुबला हो गया बोल रहे हैं आप, फिगर जैसा था वैसा नहीं है, थोड़ा दुबला हो गया, ये टेम्पोररी लॉस। ये टेम्पोररी लॉस, इस लॉस में कुछ प्रॉब्लम नहीं होगा, ये लॉस ठीक हो जाएगा, बात कम हो सकता है। लेकिन जो परमानेंट लॉस हो रहा है उसका टाइम खत्म हो रहा है। उसका टाइम लाइफ में स्टैब्लिश होने के लिए जो टाइम चाहिए ना, वो टाइम खत्म हो रहा है। कितना उम्र हुआ आपकी? 26-27 का नहीं, 36 का 36 उम्र हो गया, अभी तक स्टैब्लिशमेंट नहीं है, स्टैब्लिशमेंट नहीं है। मतलब परमानेंट लॉस जो हो रहा है, आप उसके बारे में करता था, पहले ठीक था, बाद में एक्सीडेंट हुआ। ठीक था नहीं था वो नहीं, हम आपको बोल रहे हैं वो स्टैब्लिशमेंट अभी तक नहीं हुआ। अपनी पाँव में खड़ा होकर दोनों को देखा ऐसा नहीं है, उसको देखने के लिए अभी आदमी चाहिए। बताइए ना, उसका ट्रीटमेंट कौन दे रहा है? पैसा आप लोग दे रहे हैं, घर से दे रहे हैं, भाई दे रहे हैं। तो अभी तक खुद के ट्रीटमेंट कराने की भी औकात भी वो नहीं बन पाए। मतलब देखिए 36 उम्र हो गया, अभी तक स्टाइलिशमेंट नहीं है। मतलब आप जो दुबलेपन की बात कर रहे हैं, कितना उम्र एक मिनट मैडम एक मिनट, आप जो दुबलेपन की बात कर रहे हैं ना, वो टेम्पोररी लॉस है, टेम्पोररी लॉस। आपको हम एग्जाम्पल दे रहे हैं, वो जो आंटी बैठा है उसका जो बेटा एडमिन है ना, जब ले आया था तो उसका वेट था 39 या 41 किलो, 41 किलो। अभी 2 महीना खत्म हो गया, अभी 56 किलो। मतलब ये सब टेम्पोररी लॉस है। ये जो दुबला होना, वेट लॉस होना, वेट हाई होना, सब टेम्पोररी, ये चलता रहेगा, अप डाउन होता रहेगा। लेकिन जो टाइम इसका जा रहा है, ये परमानेंट लॉस हो रहा है। आप इसके बारे में सोचिए कि कैसे उसको रिकवर करके, उसको स्टैब्लिश करके उसका लाइफ में उसको सेटल कर देंगे। अब दुबलेपन की बात में सोच के आप रो रहे हो, दुबला हो गया, ये रोने से कुछ प्रॉब्लम नहीं है। ये दुबलापन मोटापन हो जाएगा, ये प्रॉब्लम नहीं है। प्रॉब्लम है वो अभी तक कुछ नहीं कर पाए।
ना खुद की पाँव में खड़ा हुआ है, ना कुछ इनकम कर सकता है, ना बीवी बच्चा है, ना माँ को देखेगा, अभी भाई के पैसे में वो पाल रहा है। ये है उसका प्रॉब्लम। आप इसके बारे में सोचिए, दुबलेपन के बारे में मत सोचिए, वो ठीक हो जाएगा। घर में ले जाएंगे, जब थोड़ा फूट मिलेगा सब ठीक हो जाएगा। जिम है, बहुत मल्टीस्पेशलिस्ट जिम है, एडमिट कर देंगे, ठीक हो जाएगा। लेकिन जो टाइम जा रहा है ना परमानेंट लॉस, इसके बारे में सोचिए। उसका लाइफ खत्म हो रहा है। अगर और 2 साल, अगर और 10 साल ऐसा चलेगा तो उसका लाइफ में कुछ क्या कर सकते हैं मुझे? अरे हम नॉर्मल बता रहे हैं आपको, अगर 10 साल और ऐसा ही चलेगा उसका लाइफ तो क्या कर पाएगा? सोचते सोचते बीमार हो जाएगा, बीमार होकर मर जाएगा। ये रियल है। सोचते सोचते बीमार, बीमार से खत्म। लेकिन अगर इधर 1-2 साल रहने से वो जीने का उम्मीद मिलेगा, जब इसलिए जिएंगे, हम खुद के लिए जिएंगे, प्रियंका के लिए नहीं, हम खुद के लिए जिएंगे। ऐसा सोच हम उसमें एडेप्ट करेंगे, ऐसा कॉन्फिडेंस हम डालेंगे। लेकिन आपको इमोशनली स्ट्रांग रहना पड़ेगा, इतना वीक नहीं। आप इधर रो दिए, उसके बाद नाम सुन के रो दिया, चंद्रशेखर रो दिया, अब उसके सामने जाकर तो रोना चालू कर देंगे। ऐसा नहीं चलेगा, आपको स्ट्रांग बैठना पड़ेगा। आपको जाकर तो बोलना पड़ेगा, कैसा है, पगला गया था तू, चाहे जल्दी ठीक हो जा और घर जाकर काम करना पड़ेगा। बस आप ऐसा प्रेजेंट उसके सामने कीजिए, बाद में आने के बाद आप जितना रोना है रोइए। ठीक है मैडम।